নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, মাচার কলায়াং সহা। শুরু করছি আজকের গল্প পাঠ, মাচার কলায়াং সহা। অবনী মাস্টার দাওয়ায় পা দিতে তার গিন্নি একগাল হেসে সামনে এসে খবর দিল, ওগো, গণেশ এসেছিল, তোমার সঙ্গে দেখা হলো না, আবার বিকেলে আসবে বলে গেছে। ছুটির দিনে অবনী সমাজদার হাটে গেছিল। 3 ঘন্টা ধরে হাট করে রোদে তেতে পড়ে এসেছে। মাথার মধ্যে তার তখনও হিসেব ঘুরছিল। যে টাকা দিয়ে গিন্নি তাকে হাটে পাঠিয়েছে আর যে যে জিনিস আনতে বলা হয়েছে, দোকানিকে ছোড়া উঁচিয়ে ভয় দেখাতে না পারলে ওই টাকায় অত জিনিস হয় না। নিজের গাঁট থেকে আরো 5 পয়সা খরচ হয়ে গেছে। তাতেও যা এসেছে গিন্নির মনে ধরবে কিনা সন্দেহ। তার উপর 5 বাড়তি খরচ হয়েছে শুনলে 2 চোখ এমন কপালে তুলবে যে ভাবতেও ভয় লাগে। পাড়া শুদ্ধ লোককে ডেকে কর্তার নির্বুদ্ধিতার কথা বলে ঢাক পেটাবে। গিন্নির ধারণা, রাজ্য শুদ্ধ লোক তার স্বামীটিকে ঠকিয়ে বেড়ায়। বাড়িতে পা দিলেই গিন্নি জিনিসগুলো সব সামনে ছড়িয়ে দিয়ে পা মেলে বসে কোনটির কি দাম খুঁটিয়ে খুঁটিয়ে হিসেব নেবে। অবনী মাস্টার তার প্রত্যেকটা জিনিসের একটু একটু করে দাম কমিয়ে মনে মনে একটা হিসেব খাড়া করেছিল, যাতে বাড়তি 5 খরচটা ধরা না পড়ে। দাওয়ায় পা দিয়েই গিন্নির অত হাসি মুখ দেখে ভদ্রলোকের হিসেব ভুন্ডুল হয়ে গেল। কে গণেশ? ও মা, তোমারই তো ছাত্র গো, একেবারে সোনার মতো হীরের টুকরো ছেলে হয়েছে গো। কি ছেলে ছিল আর কি হয়েছে, আবার কি একটা পরীক্ষা দেবে বললো। আহা, ঠাকুরকে যেন পাশের পাহাড়ে তোলে। ভক্তি করে 2 হাত জুড়ে কপালে ঠেকালো তার গিন্নি। অবনী সমাজদার তার দিকে হাঁ করে চেয়ে রইল খানিকটা। মগজে তখন হিসেব ঘুরছিল আর বুকের তলায় 5 বাড়তি খরচাটা খচখচ করছিল। করবেই তো, কত গোপনের সঞ্চয় তার। মাস খাবারে মাইনে যা পায় তার একটা কানাকুড়িও পর্যন্ত নিজের হাতে রাখে না, সমস্ত গিন্নির হাতে তুলে দেয়। সকাল সন্ধ্যায় যে 2টি টিউশনি করে তার মাইনেটাও পর্যন্ত গিন্নির শ্রীহস্তে তুলে না দিলে নিস্তার নেই। মাস কয়েক ধরে 3টি ছেলে স্কুলের ছুটির পর ঘন্টাখানেক করে অঙ্ক শিখে তার কাছে। তারা 3 টাকা করে দেয়। 3 তিরিকে 9, তার থেকে দরাজ হাতে ভবানীবাবু মাসে মাত্র 2 টাকা নিজের জন্য খরচ করে। বাকি 7 টাকা অতি সংগোপনে জমায়। 4 মাসে 28 টাকা হয়েছে। নিজের ভাঙা বুকশেলফের একটা বইয়ের জ্যাকেটের মধ্যে এই টাকা লুকানো থাকে। জানতে পারলে গিন্নি একেবারে ঈগল পাখির মতো ছো করে টাকাটা মেরে দেবে। এত গোপনের এই ভান্ডার থেকে কিনা 5 খরচা হয়ে গেল। গিন্নির ফর্দ দেখেই অঙ্কের মাস্টার অবনীবাবু প্রাণের দায়ে আর মানের দায়ে গোপন তহবিল থেকে 2 টাকা বার করে হাটে রওনা হয়েছিল। এত সব কারণেই প্রথমে নাম শুনে মগজে ঢোকেনি কে গণেশ, কে সোনার মতো হীরের টুকরো ছিল।
এ পর্যন্ত কত ছাত্র এলো গেল, কত ছেলে পাশ করলে, কত ছেলে জাহান্নামে গেলে, কে কত আর হিসাব রাখে। গিন্নির বিগলিত বদন আর ঠাকুরের উদ্দেশ্যে প্রণামের ঘটা দেখে ভদ্রলোক আরো অবাক। ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম সেরে গিন্নি সখেদে বললে, আহা, আজ তারিণী চক্রবর্তী বেঁচে থাকলে এই ছেলে দেখে তার দু চোখ জুড়িয়ে যেত। ছেলে নিয়ে এসে সোজা নাকাল হয়েছিল বেচারা। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শক খাওয়ার মতো দশা হয় অবনী ঠাকুরের। অ্যাঁ, মানে আমাদের সেই গণেশ, সেই ধানি লঙ্কা? অ্যাঁ? একগাল হেসে গিন্নি বললে, সেই রকম আর নেই গো। বিকেলে তো আসবেই, দেখলে চোখ জুড়িয়ে যাবে। দেখোখন কি সুন্দর হয়েছে এখন দেখতে, আমি তো চিনতেই পারিনি। এসে পায়ের কাছে ঢিপ করে একটা প্রণাম, তারপরে চেয়ে দেখি পায়ের সামনে এক চওড়া টকটকে লাল পেড়ে দামি গরদের শাড়ি একটা। হেসে বললে, কাকিমা, আমাকে চিনতেই পারলেন না? আমি আপনাদের সেই গনসা গো। তক্ষুনি আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বামুনের ছেলে পায়ে হাত দিয়ে বসলে, পাজি ছেলে সেটা বুঝে আরো হাসতে লাগলো। কেমন ফাঁকতালে প্রণামটা সেরে নিলাম কাকিমা। বিস্ময়ে এবার হাবুডুবু খাওয়ার দাখিল অবনী সমাজদারের। ৬-৭ বছর আগে যে ছেলেটা তার হাড় জ্বালিয়ে খেয়েছে, সেই ছেলেটা? তারিণী চক্রবর্তীর সেই পাজি হারামজাদা ছেলেটা? হ্যাঁ, এ পর্যন্ত অনেক পাজি ছেলে তার হাত দিয়ে পার হয়ে গেছে, কিন্তু এমন ভয়ানক দুষ্টু ছেলে বোধহয় আর বাবার জন্মে সে দেখেনি। এমন হয়ে গেছিল যে ওর নাম শুনলে ভিতরে ভিতরে ত্রাস হয়ে যেত। ওই ছেলে স্কুল থেকে বেরুলে হরির লুট দেব ঠিক করেছিল। হায়ার সেকেন্ডারি পরীক্ষার মাস কয়েক আগে মায়ের খুব অসুখ হতেই তাকে নিয়ে গনসা কলকাতার মামার বাড়ি চলে গিয়েছিল। তারপর সেখান থেকে চিঠি লিখে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নেয়। এখানে ওদের বাড়িতে অন্য শরিকেরা থাকে। এই ৭ বছরের মধ্যে ওই ডাকাত ছেলে আর গায়ে ফিরে আসেনি। ও বিদেয় হতেই স্কুল যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। ট্রান্সফার সার্টিফিকেটের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইও সার্টিফিকেটটা পাঠিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। আর অবনী সমাজদার এত খুশি হয়েছিল যে সেই ঘন্টার জন্য ওই উঁচু ক্লাসেই ছুটি দিয়ে দিয়েছিল। গিন্নির অত আনন্দের কারণ বোঝাই যাচ্ছে। জীবনে তো গরদ পড়তে পারেনি কোনোদিনও, আর পড়বে সেটাও ভাবেনি। কিন্তু অবনীবাবু বুঝতে পারছে না কি এমন ব্যাপার হলো যার জন্য তারিণী চক্রবর্তীর ছেলে সেই এতদিন বাদে এসে তার গিন্নিকে বড়দের প্রণামী দিল। কি এমন হলো? গণেশ কি পাশ করেছে? অবনী সমাজদার জিজ্ঞাসা করলে। গিন্নি জবাব দিলে, তা তো জানি না, পাশ দিয়েই কলকাতার কলেজে মাস্টারি পেয়েছে বলল, আর প্রথম মাসের মাইনে পেয়েই আমার জন্য গরদ কিনে তোমার সঙ্গে দেখা করতে ছুটেছে। শিগগিরই আবার কি সব পরীক্ষা দেবে বলল। কলেজের মাস্টারি? তার মানে এমএ বা এমএসসি পাস? সেই গনসা এমএ পাস করেছে? এমন কথা কি বিশ্বাস করার মতো? হ্যাঁ, অথচ গিন্নির হাসি মুখে যে গরদখানা এনে দেখালো, সেটা তো আর মিথ্যে নয়। গাঁয়ের হায়ার সেকেন্ডারি স্কুলে রীতিমতো নামি মাস্টার অবনী সমাজদার। ছেলেদের কাছে তার দাপটও একবারে কম নয়। গিন্নির সামনে তো আর ছাত্ররা আর কেউ তাকে দেখেনি। এই এক ওই গণেশ ছাড়া
ভিতরে ভিতরে মানুষটা যে কত ভীতু জানবে কি করে? এই অবনী মাস্টার যে ছেলের সম্পর্কে যা ভবিষ্যৎবাণী করতো মোটামুটি তাই খেটে যেত। যেই ছেলেকে বলতো কিচ্ছু হবে না, যা ঘাস কাটগে, পরে দেখা গেছে লেখাপড়ার ব্যাপারে অন্তত সে সেই হালেই দাঁড়িয়েছে। আর যার সম্পর্কে ভালো আশা পোষণ করেছে সেও যে জীবনে ব্যর্থ হয়নি তাও তার হাতে নাতে প্রমাণ মিলেছে। এই কারণেই তার ভবিষ্যৎবাণীর রীতিমতন দাম আছে। গনসার সম্পর্কে প্রাণের বন্ধু তারিণী চক্রবর্তীকে বলেছিল, পড়াশোনা শিখেই তুলে তোমার ওই জাত ব্যবসায় ওকে লাগিয়ে দাও এখনই, ভালো চাও তো, নইলে পরে তোমার ওই ছেলে আস্ত একখানা ডাকাত তৈরি হবে, বুঝলে? শুনে বিষণ্ণ তারিণী চক্রবর্তী তক্ষুনি ছেলেকে ডেকে সমাজদারের সামনেই তাকে খানিকক্ষণ ধরে চটি পেটা করেছিল। তখনও পর্যন্ত গনসা জানেই না যে তার কি অপরাধ। আর তারপর থেকে বন্ধুর কথা বেদবাক্য ধরে নিয়ে যতটা সম্ভব ছেলেকে জাত ব্যবসা অর্থাৎ পুরুতগিরি শেখাতে চেষ্টা করেছিল সে। কিন্তু ওই দুরন্ত দুর্মতি ছেলে তাতেও লেগে থাকবে এমন আশা দুরাশা। এমনই গণেশচন্দ্রকে চিনতে গেলে 7-8 বছর আগের কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক, তার মধ্যেই তাকে দেখা যাবে। স্কুলের প্রেসিডেন্ট পূর্ণচন্দ্র দত্ত মহাশয় অনেক টাকার মালিক, কিন্তু লোকটা হাড় কেপ্পন। প্রেসিডেন্ট বলে স্কুলের মাস্টার মশাইদের হাতে মাথা কাটে। এই স্কুল তারই বাবার বুড়ো বয়সের দান। বছর দশেক হলো চোখ বোঝার আগে গায়ের এই উপকারটি করে গেছিল ভদ্রলোক। তার দালানেই স্কুল, আর তার টাকাতেই স্কুল। অতএব পূর্ণদত্তর দাপট দেখে কি? মাস্টারদের চেষ্টায় 10 বছরের মধ্যেই স্কুলের অনেক উন্নতি হয়েছে। ছোট থেকে অনেক বড় হয়েছে স্কুল। সরকারি সাহায্য মিলেছে। বহু দূর দূর থেকে এখানে ছেলে পড়তে আসে। সেই সঙ্গে প্রেসিডেন্ট পূর্ণদত্তরও দাপট বাড়ছে। কিন্তু মাস্টারদের মাইনে বাড়ানোর নামে তার গায়ে জ্বর আসে। নিয়মের বাইরে হাজার দুরবস্থার মধ্যে পড়লেও কোনো ছেলে ফ্রি বা হাফ ফ্রিতে পড়তে পায় না। বৈশাখে সেই স্কুলে 10 বছর পূর্ণ হওয়ার উৎসব। ছেলেরা আর মাস্টাররা গায়ে গতরে খেটে কম পয়সায় উৎসব করলে তাহলে প্রেসিডেন্টের কোনো আপত্তি নেই। তাই করা হচ্ছে। ডানপিটে ছেলে বলেই গণেশকে ডেকে হেডমাস্টার ভার দিল গাছের ডালপালা পাতা দিয়ে গেট আর প্যান্ডেল সাজাতে হবে। এখন স্কুলে ছিল 4-4টে ভালো আম গাছ। বৈশাখেও ওগুলোতে বেশ ফল ধরেছে। জ্যৈষ্ঠ পেরোলে সব বোঝাই হয়ে প্রেসিডেন্টের বাড়ি যাবে। একটি আমও কারো জিভে ঠেকাবার উপায় নেই। আর এই আম পাড়ার অপরাধে ফি বছর গণেশের হাতে পিঠে বেত পড়বেই পড়বে। প্রতি বছরই বেত মেরে মেরে হেডমাস্টার বলে, হতভাগা, দুনিয়ায় কি আর আম গাছ দেখতে পাও না? আমাদের শুধু চাকরি খাওয়ার মতলব তোমার, হ্যাঁ? গণেশ বেতের আঘাতে ছটফট করে আর বলে, ওই গাছের আমগুলো যে খুব ভালো মাস্টারমশাই, আর অন্য কোনো গাছের আমগুলো ভালো না। ডালপাতায় সাজাবার হুকুম পাবার 2 ঘন্টার মধ্যেই হাঁ করা মালিকের চোখের সামনে কাঁচা ফল শুদ্ধ সেই ভালো ভালো আম গাছের বহু ডাল মাটিতে নেমে এলো। দেখে তো হেডমাস্টার আর অন্য মাস্টারদের আত্মারাম খাঁচা। হেডমাস্টার ঝাঁপিয়ে পড়লো, হতভাগা, এ কি সর্বনাশ করলি রে? মুখ কাচুমাচু করে গণেশচন্দ্র জবাব দিল, কেন স্যার, শুভ কাজে আমের ডাল আম্রপল্লবী তো
সবচেয়ে প্রশস্ত। ঠাকুর বাঁচিয়েছে যে ঠিক এর আগের রাত থেকেই ভেদবমিতে দত্তমশায়ের সংকটাপন্ন অবস্থা, আর তারপরেও 15-20 দিন একেবারে শয্যাশায়ী। কোনো রকমে তার চোখে ধুলো দেওয়া গেল, তা নইলে কি যে হতো কে জানে। ইন্সপেক্টর আসবে স্কুল দেখতে। সকাল থেকে বেশ একটা উত্তেজনা চলছে স্কুলে। হেডমাস্টার সকলকে, বিশেষ করে গণেশকে ডেকে সাবধান করে দিল, এতটুকু অসভ্যতা করলে পিঠে ছাল তুলে ফেলবো, মনে থাকে যেন। সবিনয়ে গণেশ জিজ্ঞাসা করলো, উনি এলে আমাদের কি করতে হবে মাস্টার মশাই? হেডমাস্টার খেঁকিয়ে উঠল, কিচ্ছু না করে দয়া করে চোখ কান বুঝিয়ে বসে থাকলেই সব থেকে ভালো হয়, বুঝলে বাঁদরটা? ঘন্টা 2 বাদে ইন্সপেক্টর ঘরে ঢুকতে সে এক ত্রাসের পরিস্থিতি। সব ছাত্র ধড়মড় করে উঠে দাঁড়িয়েছে। সামনেই শুধু গণেশচন্দ্র বসে, দু হাতে কান চাপা আর দু চোখ সিটকে বুজে বসে আছে। ইন্সপেক্টর তো অবাক, এই ছেলেটার কি হয়েছে? হেডমাস্টার একটু কাছে এসে ফিসফিস করে গর্জন করে উঠল, এই গনসা! গণেশ সেই অবস্থাতেই জবাব দিল, আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার, তবে কান চাপা দিয়েও শুনতে পাচ্ছি। রাগে দিশাহারা হেডমাস্টার তার গালে ঠাস করে একটা প্রচন্ড চড় কষে বসল। একটু ভুরু কুচকে একটু দূরে ইন্সপেক্টর তার উদ্দেশ্যে মাথা নাড়ল, অর্থাৎ এভাবে মারাটা ঠিক নয়। কাছে এসে গণেশকে জিজ্ঞাসা করলো, তুমি ওভাবে ছিলে কেন? গণেশ আঙুল দিয়ে ইশারা করে দেখালো, উনি বলেছিলেন স্যার ওইভাবে থাকলেই সব থেকে ভালো হয়। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, কেন বলেছিলেন? আমি একটু দুষ্টু তো বেশি, তাই বলেছিল স্যার। সব থেকে ভালো হয়, এই কথাটা শুনেই আমার লাভ হলো। ইন্সপেক্টর আর এক দফা ভালো করে দেখলো তাকে। উনি কেন বলেছিলেন তুমি বুঝতে পেরেছিলে? গণেশ সবিনয়ে মাথা নাড়ল যে সে বুঝেছিল। এবার ইন্সপেক্টর তাকে বলল, তাহলে ও কাজ করলে কেন? গণেশ আমতা আমতা করে জবাব দিল, সত্যি কথা বললে আপনিও হয়তো মারবেন স্যার আমাকে। না না, মারবো না, সত্যি কথা বলো, ইন্সপেক্টর বলল। ওদের অত ভয় দেখে আপনার উপর আমার খুব রাগ হচ্ছিল। হেডমাস্টার আর অবনী মাস্টার প্রমাদ গুনছিল। অবনী মাস্টারের ক্লাস সেটা, কিন্তু ইন্সপেক্টরের মুখে রাগের চিহ্ন মাত্র নেই। যাবার আগে মোটা গ্যারান্টি সুপারিশ করে গেল, আর হেডমাস্টারকে বলে গেল, ওই ছেলেটার দিকে একটু চোখ রাখবেন, আর আমি চলে গেলে ওকে শাস্তি টাস্তি কিচ্ছুটি দেবেন না। এই কথা বলে না গেলে হেডমাস্টার সেদিন যে তাকে আধমরা করে ফেলতো সে বলাই বাহুল্য। কোথায় কার বাগানে সব থেকে ভালো ফল, কার পুকুরে ভালো মাছ, সেখানে গণেশচন্দ্রের হামলা হবেই হবে। ভালো জিনিস শুনলেই ওর ভেতরটা উসখুস করে ওঠে। ভালো শোনা বা দেখা মাত্র সেটা যেন একটা ওর রোগের মতো ওকে টানে। কোথাও নিমন্ত্রণ হলে ভালো খাবার হয়েছে সেটা শুনলে সে সেখানে আগে দৌড়াবে এবং সেই খাবারটি ও আগে খাবে। সারাক্ষণ সুবোধ ছেলেটির মতন বসে থেকে পড়ে সেই সেরা জিনিসগুলোর ওপর নেকড়ের মতো লাফিয়ে পড়বে। সেইবারের ঘটনাটি
চিরদিন মনে থাকবে অবনী সমাজদারের। তারিণী চক্রবর্তী মারা গেছেন গত কয়েক মাস হলো। গণেশদের দিন চলে না, কিন্তু তার সত্ত্বেও ছেলেটার মতি যদি ফিরতো একটু। ওদিকে চক্রবর্তী মারা যেতে সকলেরই শোক। সরল নিঃশত্রু ব্রাহ্মণ, সকলেই ভালোবাসত তাকে। গণেশ তখন ক্লাস 11-এ সবে উঠেছে। ইদানিং রোজ স্কুলে আসতেও পারে না। কোথাও পুজো আর্চা হলে দুটো পয়সার আশায় তাকে সেখানে যেতে হয়। বাপ যেটুকু শিখিয়ে গিয়েছিল সেইটুকুর জোরে কাজ চালিয়ে খাচ্ছে। এমন দিনে স্কুলের প্রেসিডেন্ট পূর্ণ দত্তর বাড়িতে একটা কাজ এলো। নাতির কল্যাণে কি একটা পুজো মানত করেছিল ভদ্রলোক। সেই পুজোর ব্যাপার। বামুনের খোঁজ করতে কি কুক্ষণে অবনী সমাজদার চক্রবর্তীর ওই ছ্যাঁচড়া ছেলেটার নাম করে বসেছিল। ভেবেছিল অভাবের সংসার, যদি দুটো পয়সা পায়। তার কথা শুনে পূর্ণদত্ত তক্ষণই রাজি। ওই একরত্তি পুরুষের দক্ষিণা তো নামমাত্র দিলেই হবে, আর আনুষঙ্গিক উপাচারও তেমন করে সাজিয়ে দিতে হবে না। পেশাদার পুরুষগুলো তো বড় বেশি খায়, তাই একটুতেই সে রাজি হয়ে গেল। ব্যবস্থা করার পর অবনী সমাজদার বারবার জিজ্ঞাসা করেছে, কিরে ঘনশ্যাম, ঠিক ঠিক পারবি তো? গন্ডগোল হলে কিন্তু আমার চাকরিটা চলে যাবে। গণেশ বলেছে, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, খুব ভালো পুজো করে আসবো। সেই দিন ভয়ের চোটে অবনী সমাজদারও প্রেসিডেন্টের পুজোর বাড়িতে হাজির ছিল। গণেশ গম্ভীর মুখে পুজোয় বসেছে, কিন্তু পুজোর উপাচার দেখে গোড়া থেকেই যে তার মেজাজটা বিগড়ে গেছে সেটা কেউ জানে না। পূজারি অনুযায়ী ছোট ছোট বাসন, তাতে চাল আর যত সব রদ্দি মার্কা ফল, এক টুকরো দু টুকরো, দুটো কি চারটে সন্দেশ আছে কি না আছে, রসগোল্লা তো কিছুই নেই। ওদিকে কোণের ঘরে সন্দেশ আর রসগোল্লা এবং দইয়ের হাঁড়ি উকিঝুঁকি মারছে। এদিকে মাচার ওপর একাধিক বর্তমান কলা ঝুলছে, কম করে আধ হাত হবে এক একটা, আর তেমনি মোটা। ওরকম সুপুষ্ট কলা দেখলেই জিভে জল আসে। রাগে গড়গড় করতে করতে পুজো করতে আরম্ভ করলো গণেশচন্দ্র। যেসব জিনিস পুরোহিত পাবে তার হচ্ছে এই দশা। আর ওই মাচার কলা আর ঘরের সন্দেশ রসগোল্লা সব জামাইদের জন্য। দত্তমশাইয়ের দুই জামাই তখন এখানে। দত্তমশাই, দত্তগৃহিণী, ছেলেমেয়েরা, সমাজদার সব তখন সামনে দাঁড়িয়ে। পুজো প্রায় সেরে নিয়ে গণেশ পুরোহিত বড় একটা ফুল কোষার মন্ত্রপুত গঙ্গা জলে ভিজিয়ে উঠে দাঁড়ালো। তারপর সেই ফুলের জল মন্ত্র সমেত ছিটিয়ে দিয়ে সামনের নৈবেদ্যগুলো উৎসর্গ করতে লাগলো। অর্থাৎ যার ওপর সেই জলের ছিটে পড়বে তাই ঠাকুরের নামে উৎসর্গ হয়ে গেল, এবং সেই সব জিনিস পুরুত ঠাকুরের প্রাপ্য। গণেশচন্দ্র ফুলটা এবার ভালো করে ভিজিয়ে নিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো। তারপর মন্ত্র পড়ে সজোরে সেই জল মাচার কলার কাঁদির দিকে ছিটিয়ে দিল। ওং মাচার কলাং স্বাহা, ওং মাচার কলাং স্বাহা। পূর্ণদত্ত অমনি হায় হায় করে উঠল, কি সর্বনাশ! ও কলার কাঁদি তো পুজোর জন্য নয়, ও যে জামাইদের সেবার জন্য অমুক বাগান থেকে আনা হয়েছে। কিন্তু গণেশচন্দ্র তখন ফুলে আবার মন্ত্রপুত জল ভিজিয়ে পাশের ঘরের রসগোল্লা দইয়ের হাঁড়ির দিকে এগোচ্ছে। মরিয়া হয়ে পূর্ণদত্ত তাকে জাপটে ধরে ফেলল। মাচার কলা তো গেছেই, দই রসগোল্লা হাঁড়িতে তুমি এইসব করো না বুঝি বাবা। পুজোর বাড়িতেই তাকে হাতের কাছে পেয়েই অবনী মাস্টার দমাদম দু চার ঘা বসিয়ে দিল।
রাগে দুঃখে চোখে তার জল এসে গেল। হারাম জাদা, তোর উপকার করতে গেলাম, তার বদলে চাকরিটা খেলি তুই আমার। এরপর আর চাকরি থাকবে? নিজের কি সর্বনাশ করলাম আমি! মুখ কাচুমাচু করে গণেশচন্দ্র বলল, মাচার কলাগুলো যে বড় ভালো ছিল স্যার। তেলে বেগুনে জ্বলে উঠে অবনী মাস্টার বলল, হতভাগা, মাচায় তোলা সব জিনিস তো ভালোই পেয়ে থাকে। তোর যা কিছু ভালো সব তো মাচাতেই তোলা আছে। এত ভালোর উপর যখন নজর, সেদিকে একবার তাকিয়ে দেখ না। তাকাতে পারিস না? গণেশচন্দ্রর হঠাৎ কি যেন হলো। মাস্টার মশাইয়ের দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তার চোখে জল দেখলো খানিকটা, তারপর চলে গেল। এর কিছুদিন বাদে ওর মায়ের অসুখ আর মাকে নিয়ে কলকাতায় প্রস্থান। আর সে ট্রান্সফার সার্টিফিকেট নিতে সকলের হাড়ে যেন বাতাস লাগলো। 7 বছর বাদে কিনা তার আবার এই সমাচার। 3 মাইল দূরে ওদের বাড়ি। নইলে সমাজদার ব্যাপার বোঝার জন্য হয়তো তক্ষুনি ছুটত। গিন্নি যাই বলুক, ওই ছেলে আবার গায়ে ফিরেছে বলে তার ভীষণ ভয়ই হলো। বিকেলে সত্যি গণেশ আবার এলো। হাসি হাসি সুন্দর ঠান্ডা মুখ। ঝুঁকে প্রণাম করতে যেতেই আনন্দে 2 হাতে জড়িয়ে ধরল অবনী মাস্টার তাকে। তুমি, মানে তুই, আমাদের সেই গণেশ? হ্যাঁ, গণেশ। গণেশচন্দ্র মিটমিট করে হাসছিল। অবনী সমাজদার হাঁ করে চেয়েই আছে তার দিকে। খুব ভালো। কি পাশ করেছিস শুনলাম? এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিয়েতেও ফার্স্ট ক্লাসই পেয়েছিলাম। সমাজদার তার মুখের দিকে আবার খানিক হাঁ করে চেয়ে রইল। কিরকম যেন ভ্যাবাচাকা লাগছে তার। জিজ্ঞাসা করলো, তোর কাকিমা বলছিল আবার যে কি একটা পরীক্ষা দিবি? হ্যাঁ, এবার আইএএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আপনার আশীর্বাদে উতরেও যাব ঠিক। যেটুকু হয়েছে সবই তো আপনার জন্যই স্যার। অবনী মাস্টার আবার বিমূঢ়। আমার জন্য? হ্যাঁ। গণেশচন্দ্র হাসতে লাগলো। সেই সেই যে আপনি মাচার করার ব্যাপারে কথাগুলো বলেছিলেন, তারপর থেকে সেই ফর্মুলাই তো খাটিয়ে চলছি। আপনি বলেছিলেন যা কিছু সব ভালো থাকে সেগুলো মাচাতেই তোলা থাকে, মাচার থেকে পেরেই ব্যবহার করতে হয়। আমি এখন কেবল সেই মাচার কলাই তো খুঁজে বেড়াই, আর ভালো দেখলেই সহা বলে দখল করে আসি। আমার জীবনে যেটুকু যা হয়েছে সব আপনার জন্য মাস্টারমশাই, সব আপনার জন্য। অবনী মাস্টারের বিস্ময় এতক্ষণে অট্ট হাসিতে ফেটে পড়ল। বারবার জড়িয়ে ধরতে লাগলো। এক্কেবারে ছোট ছেলের মতো তার ফুর্তি। চেঁচিয়ে গিন্নিকে বলল, ওগো শুনছো? গণেশ আজ রাত্রিরে খেয়ে যাবে এখান থেকে। ওকে কখনো ছেড়ো না। আমি এক্ষুনি বাজারের থেকে ঘুরে আসছি, দেখি কি পাই। আত্মহারা আনন্দে অবনী মাস্টার তার অবাক মূর্তি গিন্নির সামনে যা করে বসল তা কল্পনাও করা যায় না। পুরনো বুকশেলফের ওই বই ঠেলে সেই জ্যাকেট থেকে তার অতি গোপনে রাখা সঞ্চিত ধন, সেই 28 টাকা বার করে ছুটে বেরিয়ে গেল। আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি, ওকে রেখে দিও। গল্পটা কেমন শুনলে? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।